সো হে হাই হ্যালো ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 6-এর অঙ্ক নিয়ে। আজকে কিন্তু আবার আমরা করব ক্লাস 6-এর শতকরা বলে যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারের বাকি অঙ্কগুলো। অর্থাৎ কোন অঙ্কগুলো তোমরা এইখানে কিন্তু খুব ভালো করে দেখো। আজকে আমরা করব 8 থেকে পুরো 8, 9, 10, 11, 12, 13, 14, 15 এবং 16 দাগের অঙ্কগুলো। এই অঙ্কগুলো কিন্তু আজকে আমরা পুরো করে নেব চ্যাপ্টার 9 কোষে দেখি 9। এবং আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম কোন অঙ্কগুলো? আগের ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করেছিলাম 2-এর দাগ, 3-এর দাগ, 4-এর দাগ, 5-এর দাগ, 6-এর দাগ, 7-এর দাগের অঙ্কগুলো। সেই অঙ্কের ভিডিওগুলো তোমরা যদি না দেখে থাকো ডিসক্রিপশনের দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করে কিন্তু আগে দেখে নাও, তারপরে কিন্তু এই অঙ্কগুলো দেখা তোমরা স্টার্ট করো। তো আগের দিনকে আমরা করেছিলাম পেজ নাম্বার 112 অঙ্ক, আর আজকের আমরা করব পেজ নাম্বার 113 অঙ্ক। তাহলে আর চলে বেশি কথা বাড়াবো না, আমরা আজকে প্রথমেই চলে যাব 8-এর দাগের অঙ্কতে। তো দেখো আজকে আমরা প্রথমেই স্টার্ট করে ফেলবো কতর দাগের অঙ্ক থেকে বলো তো? 8-এর দাগের অঙ্ক থেকে আজকে কিন্তু আমরা প্রথমেই স্টার্ট করে ফেলবো। তাহলে চলো 8-এর দাগের অঙ্কটা আমরা পড়ে নিই। আর আজকের অঙ্কগুলো কিন্তু প্রচণ্ড প্রচণ্ড ছোট এবং সোজা অঙ্ক, ঠিক আছে? তাহলে চলো 8-এর দাগের অঙ্কটা পড়ে ফেলি। দেখো 8-এর দাগের অঙ্কে বলে দিয়েছে, আমাদের চ্যাটার্জি পাড়ার লাইব্রেরিতে 2100টি গল্পের বই আছে। যত গল্পের বই আছে তার 30% গল্পের বই আরও কেনা হলো। হিসাব করে দেখি আরও কতগুলো বই কেনা হলো ও এখন লাইব্রেরিতে কতগুলো মোট গল্পের বই আছে। তাহলে দেখো লাইব্রেরিতে মোট কতগুলো বই ছিল বলো তো? একদম অঙ্কের শুরুতেই দেখবে লেখা রয়েছে মোট কতগুলো বই ছিল, সেটাকে আগে আমরা লিখে ফেলি, ঠিক আছে? মোট বইয়ের সংখ্যা, মোট বইয়ের সংখ্যা। দেখো আমি অল্প অল্প করে একটু একটু করে বুঝিয়ে বুঝিয়ে করব, ঠিক আছে? মোট বইয়ের সংখ্যা, দেখো একটা লাইব্রেরিতে কতগুলো টোটাল বই রয়েছে বলো তো? 2100টি, ঠিক আছে? ভাবো আমি একটা লাইব্রেরিতে গেলাম, গিয়ে দেখলাম কতগুলো বই রয়েছে, 2100খানা বই। এইবারে ওই লাইব্রেরির যে মালিক আছে সে আরও কিছু বই কিনে আনবে, বুঝলে? আরও কিছু বই কিনে আনবে। কতগুলো বই কিনে আনবে সেটা বলে দেয়নি, পার্সেন্টেজের হিসাবে বলে দিয়েছে। পার্সেন্টেজের হিসাবে দেখো কত বলে দিয়েছে, তোমরা বইয়ে দাগ দেবে। বলে দিয়েছে যত গল্পের বই আছে তার 30% গল্পের বই কেনা হলো, ঠিক আছে? দেখো বই কতগুলো রয়েছে? 2100, তার 30% বই কেনা হলো, ঠিক আছে? তাহলে আমরা দেখো কীরকমভাবে লিখবো, মোট এরকমভাবে লিখবো, মোট গল্পের বইয়ের, মোট গল্পের বইয়ের, মোট গল্পের বইয়ের কত পার্সেন্ট বই কেনা হবে? দেখো এখানে আমি দেখো শুধু বই লিখেছি, তো এখানে তোমরা গল্পের বই লিখলে খুব ভালো হয় আর কি, ঠিক আছে? গল্পের বই লিখবে, ঠিক আছে? গল্পের বই, ঠিক আছে? মোট গল্পের বইয়ের সংখ্যা হলো 2100টা ছিল, ঠিক আছে? আচ্ছা, মোট গল্পের বইয়ের 30% বই, তাহলে বলো তো অর্থাৎ কতগুলো বই? কতগুলো বই তার মানে কেনা হলো? দেখো মোট গল্পের বইয়ের 30% বই কেনা হয়েছে বলেছে। তাহলে দেখো মোট গল্পের বই আমার কাছে কতগুলো আছে? 2100খানা লাইব্রেরিতে রয়েছে, 2100। সেই 2100-র মধ্যে, সেই 2100 তার 30%, তার 30%, যখনই 30% করবো আমরা না সর্বদা একটা গুণ চিহ্ন দেব। যখনই পার্সেন্টেজ করবো একটা গুণ চিহ্ন দেব। কত পার্সেন্ট বই কেনা হচ্ছে? 30। এবারে দেখো 30-র পাশে কি লেখা আছে? পার্সেন্ট। পার্সেন্ট মানে আমরা কি জানি? পার্সেন্ট মানে 100। তাহলে আমি না আর পার্সেন্টটাকে লিখবো না, না লিখে নিচে কি লিখবো বলো তো? লিখবো কিন্তু 100। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। এবারে চলো আমরা কাটাকুটি করি। দেখো কাটাকুটি করবো, নিচে একটা শূন্য ওপরে একটা শূন্য, আবার দেখো নিচে একটা শূন্য ওপরে একটা শূন্য কেটে গেল। তাহলে দেখো থাকছে কত? 21 আর 30। তাহলে দেখো 21 আর 30কে যদি আমি গুণ করি রাফে, তাহলে কত হচ্ছে? 3 একে 3, 3 দুগুণে 6, 630। তার মানে 630টি গল্পের বই আরও কেনা হলো, ঠিক আছে? আমাদের লাইব্রেরিতে ওই চ্যাটার্জি পাড়ার ওই যে লাইব্রেরিটা আছে সেখানে ছিল 2100খানা বই, আরও 630খানা বই কিনে আনা হলো। বলেছে মোট গল্পের বইয়ের 30%, মোট গল্পের বই 2100, তার 30% করলাম, করে কত হলো? 630। তাহলে দেখো আমাদের কাছে অ্যান্সারে কি জানতে চেয়েছে? আরও কতগুলি বই কেনা হলো। আগে আমরা এই উত্তরটাকে লিখি, আরও কতগুলি বই কেনা হলো। তাহলে আমরা দেখো লিখবো এরকমভাবে, আরও
দেখো আমরা এরকমভাবে লিখবো, আরও 630টি বই কেনা হলো, আরও 630টি বই কেনা হলো। এই হলো একটা উত্তর। তাছাড়া দেখবে আরেকটা উত্তর জানতে চেয়েছে, দেখবে আরেকটা উত্তর কি বলে দিয়েছে, আরেকটা উত্তরে দেখবে কি জানতে চেয়েছে, এখন লাইব্রেরিতে মোট গল্পের বইয়ের সংখ্যা কতগুলি? ছিল কতগুলো বই, দেখো ছিল 2100খানা বই, নতুন করে কেনা হলো 630টা। তাহলে এখন মোট গল্পের বইয়ের সংখ্যা কত বের করতে গেলে কি করব, এদের দুজনকে যোগ করব। তাহলে এখানে আমরা লিখব কি, মোট গল্পের বইয়ের সংখ্যা, মোট গল্পের বইয়ের সংখ্যা বা মোট গল্পের বইয়ের সংখ্যা তাহলে কত হবে, দেখো 2100খানা বই এমনিতেই ছিল, নতুন করে কেনা হলো 630খানা। তাহলে টোটাল কতগুলো হলো দেখি তো, আমি যোগ করি এখানে 2100, তার সাথে যোগ করব কত 630কে, দেখো যোগ করলে আমরা কত পাবো, পাবো কিন্তু 2730। তাহলে মোট গল্পের বইয়ের সংখ্যা এখন কত হয়ে গেল, 2730টি। তাহলে এই হয়ে গেল আমাদের 8এর দাগের অঙ্কটা কমপ্লিট। চলে যাব আমরা এবারে কি 9এর দাগের অঙ্কে। তাহলে দেখো এবারে আমরা করব 9এর দাগের অঙ্কটা। দেখো 9এর দাগের অঙ্কে কি বলে দিয়েছে, বলে দিয়েছে আজ সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে, তাই আলমদের স্কুলে মোট ছাত্রছাত্রীর মাত্র 20% ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে। আলমদের স্কুলে মোট ছাত্রছাত্রী 1230 জন হলে আজ কতজন উপস্থিত হয়েছে, তাই তো? তাহলে দেখো আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই জন্য বৃষ্টি হচ্ছে বলে কি স্কুলে সবাই আসতে পারেনি। আচ্ছা স্কুলে মোট কতজন থাকে বলো তো, মানে কতজন ছাত্রছাত্রী আছে বলো তো, 1230 জন। চলো সেটাকে আমি আগে লিখে নিই, মোট ছাত্রছাত্রীর সংখ্যা। দেখো আমি আগে লিখে নিই, মোট ছাত্রছাত্রীর সংখ্যা কতজন, দেখো বলেই দিয়েছে 1230 জন। তাহলে দেখো আমরা এখানে লিখবো কত, 1230 জন। এই হলো কি টোটাল ছাত্রছাত্রী রয়েছে স্কুলের মধ্যে। কিন্তু আজকে এত বৃষ্টি পড়ছে না, এই 1230 জন আসতেই পারেনি, মাত্র 20% এসেছে। আচ্ছা এই 20% এসেছে এই কথাটার মানে কি বলো তো, 20% এসেছে এই কথাটার মানে হলো একটা স্কুলে যদি 100 জন ছাত্রছাত্রী থাকে তার মধ্যে 20 জন এসেছে, তার মধ্যে 20 জন এসেছে, বোঝা গেল? 20% ছাত্রছাত্রী এসেছে এই কথাটার মানে হলো একটা স্কুলে যদি 100 জন ছাত্রছাত্রী থাকে তার মধ্যে 20 জন এসেছে, ঠিক আছে? এরকম ব্যাপার আর কি। তাহলে দেখো আর তাহলে আমরা এখানে দেখো এরকমভাবে লিখব, তাহলে আমরা এখানে লিখব 20% ছাত্রছাত্রী স্কুলে 20% ছাত্রছাত্রী স্কুলে উপস্থিত হয়েছে। অর্থাৎ কতজন হয়েছে, তার মানে 20% ছাত্রছাত্রী স্কুলে উপস্থিত হয়েছে মানে কতজন হয়েছে, উপস্থিত হয়েছে, অর্থাৎ কতজন হয়েছে তার মানে বের করতে গেলে আমরা কি করব, দেখো টোটাল কতজন ছাত্রছাত্রী স্কুলে রয়েছে 1230, এই 1230-এর মধ্যে উপস্থিত হয়েছে মোট ছাত্রছাত্রীর কত পার্সেন্ট, দেখো বলে দিয়েছে 20%। তাহলে আমরা কি লিখবো, একটা গুণ চিহ্ন দেব, দিয়ে লিখবো 20। আর দেখো এখানে যেহেতু দেখো পার্সেন্ট রয়েছে দেখতে পেয়েছো তো, পার্সেন্ট মানে আমরা কি লিখবো, নিচে 100, ঠিক আছে? তাহলে চলো কাটাকুটি করি, নিচে একটা শূন্য উপরে একটা শূন্য, আবার দেখো নিচে একটা শূন্য উপরে একটা শূন্য। তাহলে দেখো পড়ে রয়েছে কে, দেখো এখানে দেখো পড়ে রয়েছে কত, 123 গুণ দেখো কত রয়েছে 2। তাহলে চলো তো আমরা এখানে গুণটা করে দেখি কত হচ্ছে, 123 আর 2কে গুণ করলে কত হবে, 2 3 6, 2 2 4, 2 1 2, 246 জন। তার মানে আজকে স্কুলে উপস্থিত হয়েছে কতজন, 246 জন। তাহলে একটা স্কুলে কতজন ছাত্রছাত্রী ছিল, ভালো করে দেখবে, স্কুলটায় ছাত্রছাত্রী ছিল 1230 জন, 1230 জন। তার মধ্যে বলে দিয়েছে যতজন ছাত্রছাত্রী তার 20% উপস্থিত হয়েছে, কত পার্সেন্ট, 20। তাহলে দেখো 20% মানে আমরা কতজন বের করলাম, 246 জন। চলো এবারে আমরা জাস্ট উত্তরটাকে লিখব। দেখো উত্তরে কি জানতে চেয়েছে আমাদের কাছে, জানতে চেয়েছে স্কুলে উপস্থিত হয়েছে কতজন, আজ কতজন স্কুলে উপস্থিত হয়েছে। তাহলে আমরা এখানে এরকমভাবে লিখব, আজ 246 জন স্কুলে উপস্থিত হয়েছে,
ঠিক আছে, তাহলে এই হয়ে গেল কি আমাদের 9 দাগের অঙ্কটা শেষ। ঠিক আছে, এবারে আমরা চলে যাব কতর দাগে? 10 দাগে। দেখো এবারে আমরা করব 10 দাগের অঙ্কটা। দেখো কি বলে দিয়েছে, আজ আমি নিজে কমলালেবুর শরবত তৈরি করব। কমলালেবুর শরবত তৈরি করব, ঠিক আছে। 300 মিলিলিটার কমলালেবুর শরবত তৈরি করতে শরবতের 18% কমলালেবুর রস দিতে হলো। কত মিলিলিটার কমলালেবুর রস দিলাম? আচ্ছা দেখো, আমি যখন একটা কমলালেবুর শরবত তৈরি করব, ভাবো এখানে, ভাবো এরকমভাবে জায়গাতে কমলালেবুর শরবত তৈরি হবে, ভাবো এখানে এরকম শরবত তৈরি হবে। দেখো এই শরবতের মধ্যে কি মেশানো হবে? কিছুটা জল মেশানো হবে আর কিছুটা কমলালেবুর রস মেশানো হবে, তাই না? কমলালেবুর রস আর জল দুটোকে গুলে কি হবে? শরবত তৈরি হবে, তাই না? তাহলে এই শরবতের মধ্যে দুটো জিনিস রয়েছে, কি কি রয়েছে? জল আর কমলালেবুর রস। আর টোটাল কতটা শরবত রয়েছে বলো তো? এর মধ্যে টোটাল কতটা শরবত রয়েছে জানো? বলেই দিয়েছে, দেখবে 300 মিলিলিটার শরবত। ঠিক আছে, তাহলে এই 300 মিলিলিটার শরবতের মধ্যে কমলালেবুর রস কত মিলিলিটার রয়েছে সেটাই কিন্তু আমাদের কাছে জানতে চেয়েছে। তাহলে দেখো আমরা এখানে লিখব মোট শরবতের পরিমাণ, মোট শরবতের পরিমাণ কত বলে দিয়েছে? টোটাল এর মধ্যে শরবতটা কত রয়েছে? 300 মিলিলিটার। ঠিক আছে, 300 মিলিলিটার, এই এতটা শরবত রয়েছে। এইবারে দেখো শরবতের মধ্যে কি কি মিশে থাকে? শরবতের মধ্যে থাকবে জল, জল থাকবে আর লেবুর রসটা থাকবে, কমলা লেবুর যে রসটা সেটা থাকবে, তাই না? সেই রসটা কত আছে দেখো বলে দিয়েছে, দেখো কত পার্সেন্ট আছে রসটা বলেই দিয়েছে, তোমরা দাগ দেবে। দেখো বলে দিয়েছে 18% কমলা লেবুর রস দিতে হয়েছে। তাহলে এই শরবতের মধ্যে কমলা লেবুর রস কতটা দিতে হয়েছে? 18%। ঠিক আছে, 18% কমলা লেবুর রস দিতে হয়েছে মানে কি জানো? 18% কমলা লেবুর রস দিতে হয়েছে মানে 100 যদি হয় শরবত, তার মধ্যে কমলা লেবুর রস কত? 18। তার মানে জল কতটা বলো তো? তার মানে জল হবে কিন্তু, যদিও জলটা এখানে জানতে চাইনি, কত হবে? 82, এরকম ব্যাপার। টোটাল শরবত হলো এইটা, তার মধ্যে কমলা লেবুর রস হলো 18 আর 82 হলো জল, এরকম ব্যাপার। যাই হোক, কমলা লেবুর রস 18, জাস্ট এইটুকুনি মনে রাখবে তাহলেই হবে। ঠিক আছে, তাহলে চলো কমলা লেবুর রস কতটা মেশানো হলো? 18%। তাহলে দেখো আমরা এখানে লিখব কমলা লেবুর রস 18% মেশানো হলো, মেশানো হলো অর্থাৎ কতটা মেশানো হলো? অর্থাৎ কত মিলিলিটার মেশানো হলো? তার মানে কত মিলিলিটার মেশানো হলো বের করতে গেলে আমরা কি করব? এই 300টাকে লিখব এবং লেখার পরে কি করব বলো তো? দেখো কত পার্সেন্ট মেশানো হলো? 18%। তাহলে এখানে আমরা লিখব কি 18, আর পার্সেন্ট মানে নিচে কত লিখব? 100। তাহলে দেখো এখানে কত হবে? নিচে একটা শূন্য উপরে একটা শূন্য কাটবো, নিচে একটা শূন্য উপরে একটা শূন্য কাটবো, তাহলে দেখো থাকছে কত? 3 আর 18, মাঝখানে গুণ চিহ্ন। তাহলে দেখো আমি যদি 18 আর 3কে গুণ করি তাহলে কত হবে বলো তো? হবে কিন্তু 54। তাহলে এখানে আমরা কত লিখবো? 54 মিলিলিটার। ঠিক আছে, 54 মিলিলিটার। তাহলে 54 মিলিলিটার কি? এই 300, এই যে কমলালেবু রয়েছে না, কমলালেবুর শরবত, এই কমলালেবুর শরবত টোটাল কত মিলিলিটারের? এই যে কমলালেবুর শরবতটা রয়েছে এটা টোটাল কত মিলিলিটারের শরবত? 300। এই 300-র মধ্যে কমলালেবুর রস কতটা রয়েছে? 54 মিলিলিটার। ঠিক আছে, 300 মিলিলিটারের মধ্যে কমলালেবুর রস রয়েছে কত? 54 মিলিলিটার। ঠিক আছে, তাহলে দেখো অ্যান্সারে আমাদের কাছে কি জানতে চেয়েছে? কত মিলিলিটার কমলা লেবুর রস দিলাম? তাহলে দেখো আমরা এখানে লিখব 54 মিলিলিটার, মিলিলিটার কমলা লেবুর রস দিলাম, কমলা লেবুর রস দিলাম। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের কতটা? 10 দাগের অঙ্কটা। ঠিক আছে, চলে যাব আমরা এবারে 11 দাগের অঙ্কে।
তো দেখো এবারে আমরা করব কত দাগের অঙ্ক, 11 দাগের অঙ্ক। দেখো 11 দাগের অঙ্কে বলে দিয়েছে শোভন এবছরে জমিতে জৈব সার ব্যবহার করায় ধানের ফলন গত বছরের তুলনায় 25% বেড়েছে। গত বছরে 12 কুইন্টাল ধান ফললে এবছর কত কুইন্টাল ধান ফলেছে হিসাব করে লিখি। আচ্ছা ভাবো, শোভন বলে একটি ছেলে আছে, সে কি করছে, ধান চাষ করছে, ঠিক আছে। প্রথম বছর শোভন কতটা ধান ফলিয়েছিল, 12 কুইন্টাল। এবারে শোভন ঠিক করেছে যে জায়গাতে, যে ক্ষেতের মধ্যে সে ধান চাষ করছে সেখানে কিছুটা জৈব সার দেবে। কিছুটা কি, জৈব সার দেবে। অবশ্যই গাছের ওপর সার দিলে কি হবে, গাছের ওপর সার দিলে বা ধানের ওপর যদি সার দেয় কি হবে, ফলন আরও বৃদ্ধি পাবে। কতটা বৃদ্ধি পেয়েছে শোভনেরও ঠিক তেমনই, ধান গাছে যেই জৈব সার দিয়েছে ফলন বৃদ্ধি পেয়েছে। কতটা বৃদ্ধি পেয়েছে দেখো বইতে বলে দিয়েছে 25% বৃদ্ধি পেয়েছে, তাই তো। তাহলে আগে আমরা দেখো লিখি গত বছরে, আগে আমরা এরকমভাবে লিখবো, গত বছরে ধানের উৎপাদন ছিল, ধানের উৎপাদন হয়েছিল, ধানের উৎপাদন হয়েছিল কতটা হয়েছিল বলো তো, ধানের উৎপাদন হয়েছিল 12 কুইন্টাল। দেখবে বলেই দিয়েছে 12 কুইন্টাল, ঠিক আছে, 12 কুইন্টাল হয়েছিল ধানের উৎপাদন। এইবারে কি হলো, ধানের উৎপাদন বৃদ্ধি পেয়ে গেল, অনেক ধানের উৎপাদন বেড়ে গেল। কেন বেড়ে গেল, কারণ কি করেছে শোভন, জৈব সার দিয়েছে ধানের ওপরে। তাহলে দেখো আমরা এবার লিখবো কি, ধানের উৎপাদন বৃদ্ধি পেল, ধানের উৎপাদন বৃদ্ধি পেল, কতটা বৃদ্ধি পেল দেখো বলেই দিয়েছে 25%, অর্থাৎ কত কুইন্টাল। আগে আমরা তাহলে এটা বের করবো যে 12%, এই 12 কুইন্টালের ওপর 25% কি হলো, ধানের উৎপাদন বেড়ে গেল। ধানের উৎপাদন বেড়ে গেল কত, 25%। তাহলে 25% মানে কত কুইন্টাল সেটা তো বের করতে হবে, তাই না। তাহলে চলো সেটা আমরা বের করব। তাহলে লিখবো 12 ইন্টু 25 লিখবো, পার্সেন্ট মানে আমরা কি লিখবো, নিচে 100, ঠিক আছে। তাহলে দেখি কাটাকুটি করি। হ্যাঁ দেখো আমরা না প্রথমে 25-এর নামটা পড়বো। তাহলে 25-এর নামটা পড়লে কি হবে, 25 একে 25, 25 দুগুণে কত হবে 50। দেখো আমি 25-এর নামটা কি করে পড়ি বলো তো, 25 করে বাড়িয়ে দিই। যেমন 25 একে 25, তারপরে কি করব, 25 দুগুণে 50, 25 তিনে কত 75, 25 চারে কত 100, ঠিক আছে এরকম। তাহলে দেখো 25 দিয়ে 25কে ভাগ করলে কত হবে 1, 25 দিয়ে 100কে ভাগ করলে কত হবে, 25 কত 100, 25 চারে হয় 100, এই যে নামটা হয় না, 25 চারে হয় 100। তাহলে 25 দিয়ে 100কে ভাগ করলে কত হবে, 4 হবে, ঠিক আছে। আবার দেখো কাটাকুটি করবো, 4 দিয়ে 4কে ভাগ করলে 1, 4 দিয়ে 12কে ভাগ করলে কত হবে, 3 হবে, ঠিক আছে। তাহলে উপরে দেখো কত পড়ে থাকছে, 3 ইন্টু 1, অর্থাৎ 3 একে 3। পাশে আমরা কি লিখবো, কুইন্টাল, ঠিক আছে, 3 কুইন্টাল। তাহলে খুব ভালো করে কিন্তু তোমরা বুঝবে, দেখো আগের বছরে মানে গত বছরে শোভন কতটা ধান ফলিয়েছিল বলতো, কতটা ধান ফলিয়েছিল কিন্তু বলতো 12 কুইন্টাল। এই বছরে যেই ধানের ওপরে সার দিয়েছে ধানের ফলন বেড়ে গেছে, কতটা বেড়ে গেছে, আরও 3 বৃদ্ধি পেয়ে গেল, আরও 3 কুইন্টাল কি হলো বৃদ্ধি পেল, আরও 3 কুইন্টাল বৃদ্ধি পেল। তাহলে ছিল 12, আগের বছর পর্যন্ত 12 কুইন্টাল করে ধান উৎপাদন হচ্ছিল, এবছরে কি হলো 3 কুইন্টাল আরও বেড়ে গেল। তার মানে এবছর কত ধান উৎপাদন হচ্ছে, 12 সাথে আরও 3 বেড়ে গেল, মানে এই বছর 15 কুইন্টাল ধান উৎপাদন হয়েছে। সেটাই জানতে চেয়েছে। দেখো বলে দিয়েছে এবছর কত কুইন্টাল ধান ফলেছে। তাহলে দেখো এখানে আমরা লিখব এবছর, তাহলে 12 যোগ কত হবে 3, অর্থাৎ কি 15 কুইন্টাল ধান ফলেছে। তাহলে এবছরে ধান ফলেছে কত, 15 কুইন্টাল, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল 11 দাগের অঙ্কটা। এবারে আমরা চলে যাব 12 দাগের অঙ্কতে।
তাহলে দেখো এবারে চলে আসবো 12 দাগের অঙ্কতে। 12 দাগের অঙ্কতে কি বলে দিয়েছে দেখো, বলে দিয়েছে রসুলপুর গ্রামের জনসংখ্যা গত বছরের তুলনায় 12% বেড়েছে। আগে ওই গ্রামের জনসংখ্যা 775 জন হলে এখন জনসংখ্যা কত হয়েছে। তাহলে দেখো আগে গ্রামে মোট কতজন বসবাস করতো 775 জন। আগে চলো সেটাকে লিখে ফেলি। তাহলে আমরা লিখবো আগের বছর প্রথমে আমরা কি লিখবো, আগের বছর গ্রামের জনসংখ্যা ছিল আগের বছর গ্রামের জনসংখ্যা ছিল কতটা ছিল, গ্রামের জনসংখ্যা 775 জন। এতটা জনসংখ্যা ছিল। এবছর গ্রামের জনসংখ্যা কিন্তু বেড়ে গেছে, ঠিক আছে, কতটা বেড়ে গেছে 12%। তাহলে এখানে আমরা লিখবো কি জনসংখ্যা এবছর বৃদ্ধি পেয়েছে কতটা বৃদ্ধি পেয়েছে বলতো, জনসংখ্যা 12%। জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে কত, 12%। অর্থাৎ কতটা জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে 12%, মানে কতটা, আগে দেখো জনসংখ্যা ছিল কত 775, এখন বেড়ে গেছে 12%। তাহলে আমরা কত লিখবো 12, আর পার্সেন্ট মানে কি লিখবো নিচে 100, ঠিক আছে। তাহলে দেখি কাটাকুটি করে দেখি কত হচ্ছে। দেখো আমরা না 4 দিয়ে কাটাকুটি করি। 4 দিয়ে 12কে ভাগ করলে কত হবে, 4 দিয়ে 12কে ভাগ করলে হবে 4 3 12। 4 দিয়ে 100কে ভাগ করলে কত হবে দেখি তো, 100কে আমি যদি 4 দিয়ে ভাগ করি তাহলে হবে 4 2 8, বিয়োগ করলে 2, ওপর থেকে 0 নামবে 20, 4 5 20, কত পেলাম 25, ঠিক আছে। 100কে ভাগ করে কত পেলাম 25, 4 দিয়ে ভাগ করে। এইবারে 25 দিয়ে ডাইরেক্ট কাটবো। 25 দিয়ে 25কে ভাগ করলে কত হয় 1, 25 দিয়ে এই পুরোটাকে ভাগ করলে দেখি কত হয় 775কে আমি যদি 25 দিয়ে ভাগ করি দেখি কত হয়, ঠিক আছে। দেখো 25 দিয়ে আমি যদি ভাগ করি তাহলে কত হবে, 25 3 75, বিয়োগ করলে কত হবে 2, ওপর থেকে নামবে 5, আবার হবে কত 25 1 25। তাহলে দেখো আমরা এখানে কত পাচ্ছি 31। তাহলে এখানে থাকছে কত 31 ইন্টু 3। তাহলে 31কে 3 দিয়ে গুণ করলে দেখি কত হয়, হবে 3 1 3, 3 3 9, কত হচ্ছে কিন্তু 93 এই এতজন। তাহলে দেখো আগের বছর গ্রামে কতজন থাকতো টোটাল, খুব ভালো করে কিন্তু দেখবে, আমি এগুলোকে মুছে দিচ্ছি। দেখো আগের বছরে গ্রামে ছিল এতজন লোক গ্রামে ছিল। এবছরে আবার নতুন করে গ্রামে ঢুকে পড়েছে কতজন লোক বলো তো, এই যে 93 জন লোক আবার এখন নতুন করে গ্রামে এসেছে। তাহলে এখন গ্রামের জনসংখ্যা কত হয়েছে বের করতে গেলে আমরা কি করব, এইটার সাথে আমরা কি করব, এইটাকে যোগ করব, তাই না। তাহলে চলো আমরা অ্যান্সার লিখব। জানতে কি চেয়েছে, এখন জনসংখ্যা কত হয়েছে। তাহলে চলো আমরা এখানে লিখব এখন জনসংখ্যা হয়েছে। তাহলে দেখো আমরা কত লিখবো, এখন জনসংখ্যা হয়েছে, আগে ছিল কতজন 775, এখন নতুন করে আবার 93 জন ঢুকলো। তাহলে কত হবে দেখি, 775 আর 93 যোগ করলে দেখি কত হবে কিন্তু এখানে কত 8, আর 9 এর সাথে কত 16 6 হাতে আছে 1, কত হচ্ছে তাহলে 868 জন, তাই তো। তাহলে হচ্ছে কত 868 জন। ওকে, বোঝা গেল। তাহলে এই হয়ে গেল আমাদের 12 দাগের অঙ্কটা কমপ্লিট। এবারে দেখো আমরা করব 13 দাগের অঙ্কটা। দেখো 13 দাগের অঙ্কে কি বলে দিয়েছে, এবছর আমাদের স্কুলের 80 জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। যদি 65% ছাত্রছাত্রী পাশ করে তবে হিসাব করে দেখি কতজন ছাত্রছাত্রী এবছরে মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে। তাহলে দেখো আমাদের স্কুলে হ্যাঁ কতজন মাধ্যমিকের পরীক্ষার্থী আছে, দেখো বলে দিয়েছে 80 জন। তাহলে দেখো আমরা প্রথমে এখানে লিখে নেব মোট মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা, তাহলে আমরা কি লিখব, মোট মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কতজন, এটা কিন্তু বইয়ে বলেই দিয়েছে 80 জন। আচ্ছা 80 জন যদি মাধ্যমিক পরীক্ষা দেয় নিশ্চয়ই তো সবাই পাশ করতে পারবে না,
কিছু ফেল করবে, কিছু পাস করবে। এইখানে দেখো অঙ্কের মধ্যে কি বলে দিয়েছে, এখানে কিন্তু বলে দিয়েছে 65% ছেলে মেয়ে ছাত্রছাত্রী পাস করে গেছে। তাহলে পাস করে গেছে কত, 65%। তাহলে পরীক্ষায় পাস করেছে, আমরা দেখো এরকমভাবে লিখবো, পরীক্ষায় পাস করেছে কতজন পাস করেছে, দেখো বলে দিয়েছে 65%। 65% অর্থাৎ 65% মানে কতজন বলো তো? 65% মানে কি, 100 জন যদি পরীক্ষা দিয়ে থাকে 65 জন পাস করেছে, এরকম ব্যাপার। তাহলে 80 জন যদি পরীক্ষা দিয়ে থাকে তাহলে কতজন পাস করেছে তাদের মধ্যে। তাহলে দেখো আমরা কি করব, 80 লিখবো, ইন্টু কি করব 65 লিখবো, তারপরে নিচে কত লিখবো 100। ঠিক আছে, তাহলে কাটাকুটি করি, নিচে একটা শূন্য উপরে একটা শূন্য কাটবো। এবারে দেখো আমরা যদি 2 দিয়ে কাটাকুটি করি, দেখো 2 দিয়ে 8কে ভাগ করলে কত হবে 4, 2 দিয়ে 10কে ভাগ করলে কত হবে 5, বোঝা গেল। এবারে আমরা 5 দিয়ে কাটবো, 5 দিয়ে 5কে ভাগ করলে কত হবে 1, 5 দিয়ে 65কে ভাগ করলে দেখি তো কত হয়, 65কে আমি যদি 5 দিয়ে ভাগ করি তাহলে হবে 5 একে 5, 15, 5 3 15। তাহলে দেখো আমরা কত পাচ্ছি 13। তাহলে দেখো আমরা এখানে পাচ্ছি কত 13। তাহলে উপরে বেঁচে রয়েছে 4 আর 13, গুণ করলে কত হবে, 4 আর 13কে আমি যদি গুণ করি, গুণ করলে হবে কিন্তু 52 জন। ঠিক আছে, তোমাদের যদি অসুবিধা হয় তোমরা গুণ করে নেবে, 13 আর 4কে এরকমভাবে গুণ করে নেবে, দেখবে হবে কিন্তু 52। ঠিক আছে, চলো এবারে আমরা উত্তর লিখব। তাহলে 80 জন টোটাল পরীক্ষা দিয়েছে, মাধ্যমিক পরীক্ষা দিতে গেছে কতজন, 80 জন, তাদের মধ্যে পাশ করেছে কতজন, 52 জন। তাহলে এটাই অ্যান্সারে আমাদের কাছে জানতে চেয়েছে। কি জানতে চেয়েছে, বলে দিয়েছে কতজন ছাত্রছাত্রী এবছর মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে। তাহলে আমরা লিখব কি, 52 জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে। তাহলে আমরা লিখব 52 জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের কত দাগের অঙ্কটা, 13 দাগের অঙ্কটা শেষ। এবারে আমরা চলে যাব 14 দাগের অঙ্কতে। তো দেখো এবারে আমরা করব 14 দাগের অঙ্কটা। দেখো কি বলে দিয়েছে 14 দাগের অঙ্কতে, বলে দিয়েছে এক বিশেষ ধরনের পিতলে 70% তামা ও বাকিটা দস্তা আছে। ঠিক আছে, তারপরে দেখো বলে দিয়েছে 20 কিগ্রা এইরকম পিতল তৈরি করতে কত কিগ্রা দস্তা লাগবে। আচ্ছা, তোমরা সবাই জানবে পিতলের যে থালা, প্লেট, গ্লাস হয় না, সেই পিতল কি দিয়ে তৈরি হয় বলো তো? ভাবো এই হলো একটা, ভাবো পিতলের থালা। ঠিক আছে, ভাবো এটা হলো একটা কি, পিতলের থালা। আমি দেখো এখানে লিখছি পিতল বলে। সেই পিতলের মধ্যে দুটো জিনিস থাকে, দুটো জিনিস মিশিয়ে তৈরি হয় পিতল। কি কি মিশিয়ে তৈরি হয়, একটা হলো তামা, আরেকটা কি বলতো, আরেকটা হলো দস্তা। মনে রাখবে এই দুটো জিনিস মিলিয়ে কি তৈরি হয় কিন্তু পিতল। এবারে এই যে পুরো, ভালো করে দেখবে, এই যে পুরো থালাটা আমি দেখো এঁকেছি না, এই পুরো থালাটার ওজন কত দেখো বলে দিয়েছে 20 কিগ্রা। কত, 20 কিগ্রা, মানে এই পুরো থালাটার ওজন হলো 20 কিলো। ঠিক আছে, 20 কিগ্রা। এইবারে দেখো আমাদের কাছে কি জানতে চেয়েছে বলো তো, আমাদের কাছে, আচ্ছা জানতে চাওয়ার আগে যে জিনিসটা বলে দিয়েছে, এই পুরো থালাটার ওজন, ভাবো থালাটা পিতলের থালা, আমি যদি কোনো দাঁড়িপাল্লায় গিয়ে ওজন করি, সেখানে ওজন কত দেখাচ্ছে 20 কিগ্রা। এবারে এই 20 কিগ্রা পিতলের মধ্যে কি কি মিশে রয়েছে, পিতলের মধ্যে দুটো ধাতু মিশে থাকে, তামা আর দস্তা। কতটা তামা আছে দেখো বলে দিয়েছে এখানে, কতটা তামা রয়েছে 70%। 70% কি রয়েছে, তামা। তাহলে দস্তা কতটা, এটাই তো জানতে চেয়েছে আমাদের কাছে, তাই না? তাহলে দেখো আমরা এখানে লিখব 20 কিগ্রা। দেখো আমি আগে এরকমভাবে লিখছি, 20 কিগ্রা পিতলে আমি আগে তামার পরিমাণ জানবো। এখানে দেখো তামার পার্সেন্টেজটা বলে দিয়েছে, দেখো এখানে যে তামার পার্সেন্টেজটা বলে দিয়েছে কত, 70%। কিন্তু 70% মানে কত কিলো তামা, কত কিগ্রা তামা, সেটা তো আমি জানি না, তাই না? তাহলে সেইটা আমাদের বের করতে হবে, এই যে 20 কিগ্রা পিতলের মধ্যে তামা কত কিগ্রা সেটাকে বের করতে হবে। তাহলে 20 কিগ্রা পিতলে তামার পরিমাণ, আমি আগে দেখো এরকমভাবে লিখছি, তামার পরিমাণ কত, দেখো তামার পরিমাণ কিন্তু দেখবে বলে দিয়েছে 70
পার্সেন্ট, অর্থাৎ 70% মানে এবারে দেখি কতটা, কত কিগ্রা। 70% মানে হলো, দেখো 20 কিগ্রা হলো পিতল, তার মধ্যে তামা কতটা, তামার পরিমাণ কিন্তু হলো 70%, মানে আমি নিচে কত দেব, 100 দেব, তাই না? তাহলে দেখো এখানে কত হচ্ছে, নিচে একটা শূন্য উপরে একটা শূন্য, নিচে একটা শূন্য উপরে একটা শূন্য, তাহলে 2 আর 7কে গুণ করলে আমরা কত পাবো, 14 কিগ্রা। ঠিক আছে, তাহলে 20 কিগ্রা টোটাল হলো কি পিতলটা, টোটাল এই পিতলের ওজন কত, 20 কিলো। তাহলে দেখো এই যে 20 কিগ্রা পিতলের মধ্যে, তাহলে দেখো তামা কত কিলো, তামা কিন্তু 70%, মানে কিলোর হিসাবে কত, দেখো কিলো হলো কত কিলো, দেখো আমি তামার পরিমাণ বের করলাম 14 কিলো বা 14 কিগ্রা। তাহলে বলে দিয়েছে বইয়ের মধ্যে 20 কিগ্রা পিতল, তার মধ্যে তামা কত পার্সেন্ট, 70%, অর্থাৎ আমি 70% মানে বের করে নিলাম 14 কিলো। তাহলে বলো 20 কিগ্রা পিতলের মধ্যে 14 কিলো যদি হয় তামা, তাহলে কত কিলো হবে দস্তা, বের করতে গেলে আমি কি করব, তোমরা বুঝতেই পারছো, তার মানে 6 কিলো হবে দস্তা, তাই না? তবেই তো এই দুটোকে যোগ করে 20 হচ্ছে। তাহলে আমরা এবারে কি করব, তাহলে আমরা এবারে দস্তার পরিমাণটা বের করব। তাহলে আমরা এখানে উত্তরে লিখব, উত্তরে দেখো আমাদের এখানে কি জানতে চেয়েছে, দেখো উত্তরে আমাদের এখানে জানতে চেয়েছে 20 কিগ্রা এইরকম পিতল তৈরি করতে কত কিগ্রা দস্তা লাগবে। তাহলে দেখো আমরা এরকমভাবে লিখব, দস্তা লাগবে কতটা, দেখো টোটাল 20 কিগ্রা হলো ওজন, পিতলের ওজন, তার মধ্যে তামার পরিমাণ কত, 14, তাহলে দস্তাটা কত বিয়োগ করলেই আমরা পেয়ে যাব কত কিগ্রা হবে, 6 কিগ্রা, তাই না? তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ, 14 দাগেরটা। চলে যাব 15 দাগে। তো দেখো এবারে আমরা করব 15 দাগের অঙ্কটা, দেখি 15 দাগের অঙ্কে কি বলে দিয়েছে, বলে দিয়েছে চিনির দাম। আচ্ছা 15 দাগের অঙ্ক করবার আগে স্টার মেরে নেবে, যে সমস্ত ইম্পর্টেন্ট অঙ্কগুলোতে সেইগুলো হলো কিন্তু 14 এবং 15 প্রচণ্ড ইম্পর্টেন্ট, 14, 15, 16 প্রচণ্ড ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ভিবিআই বা স্টার মার্কিং অবশ্যই করে নেবে। তো চলো এবারে আমরা চলে যাব 15 দাগে। দেখো বলে দিয়েছে চিনির দাম বেড়ে যাওয়ায় আমরা ঠিক করেছি এখনকার থেকে 4% চিনির ব্যবহার কমাবো। এখন প্রতিদিন আমরা 625 গ্রাম চিনি ব্যবহার করি, কমানোর পর প্রতিদিন কত গ্রাম করে চিনি ব্যবহার করব সেটা লিখি। আচ্ছা দেখো চিনির দাম খুব বেড়ে গেছে, চিনির দাম যেহেতু খুব বেড়ে গেছে আর বেশি চিনি খাওয়া যাবে না। ভাবো বলে দিয়েছে অঙ্কের মধ্যে কি বলে দিয়েছে, চিনি আর বেশি খাওয়া যাবে না, চিনির ব্যবহার কমিয়ে দিতে হবে। কতটা কমিয়ে দিতে হবে এটা কিন্তু বলে দিয়েছে, 4% কমাবো, চিনির ব্যবহার কমাবো, মানে 4% চিনি কম খাবো। আচ্ছা 4% চিনি কম খাবো মানে কি বলতো, 4% চিনি কম খাবো মানে আগে যদি আমি 100 গ্রাম চিনি খেতাম, দেখো আমি 100 কেন লিখলাম, পার্সেন্ট আছে বলে, ঠিক আছে, আগে যদি আমি 100 গ্রাম চিনি খেতাম, এখন কমাবো, কি কমাবো, কতটা কমাবো, 4। তাহলে আগে যদি আমি 100 গ্রাম চিনি খেতাম, এখন আমি 4 কমিয়ে দেব, তার মানে 96 গ্রাম চিনি এখন থেকে আমি খাবো। বোঝা গেল? আগে আমি খেতাম কত, 100 গ্রাম, জিনিসের দাম বেড়ে যাচ্ছে, চিনির দাম বেড়ে যাচ্ছে, তাহলে আমাকে একটু খাওয়াটা কমিয়ে দিতে হবে। কতটা কমাচ্ছি, 4%, পার্সেন্ট আছে বলে 100 লিখলাম, 4 কমাবো বলে বিয়োগ করলাম। তাহলে এখন থেকে আমি কত গ্রাম করে চিনি খাবো, চিনি খাবো কিন্তু 96 গ্রাম করে, ঠিক আছে? তাহলে দেখো আগে খেতাম 100, এখন খাবো 96, এটা কিন্তু মনে রাখবে, আগে আমি কত খেতাম 100, এখন খাবো কত 96 গ্রাম। তাহলে চলো এটাকে না আমি ঐকিক নিয়মে লিখবো। দেখো কিরকম ভাবে লিখবো, দেখো আমি লিখবো 100 গ্রাম চিনি আগে খেলে এখন খাবো কত গ্রাম খাবো, দেখো আমি লিখলাম 100 গ্রাম চিনি আগে খেলে এখন খাবো 96 গ্রাম চিনি, ঠিক আছে? বোঝা গেল? তাহলে দেখো 100 গ্রাম চিনি আগে খেলে এখন খাবো 96 গ্রাম চিনি। তাহলে আমি এবারে ঐকিক নিয়মে করব, 1 গ্রাম চিনি আগে খেলে এখন খাবো, কি লিখতে হয়, ওপরের এইটাকে এখানে লিখতে হয়, এই যে এটাকে, আর এই 100টাকে কোথায় লিখতে হয়, নিচে লিখতে হয়। এইবারে দেখো
বইয়ের মধ্যে দাগ দেবে। বইয়ের মধ্যে দেখো কি বলে দিয়েছে, এখন প্রতিদিন আমরা 625 গ্রাম চিনি ব্যবহার করি। এখন আমরা করি কত, দেখো বলেই দিয়েছে, এখন আমরা করি কত, 625 গ্রাম বলে দিয়েছে। যেমন আমি একটু আগে কি বললাম, 100 গ্রাম চিনি ব্যবহার করি, আমাকে এবার কমিয়ে করে দিতে হবে কত, 96। ঠিক আছে, তাহলে দেখো বলে দিয়েছে আগে আমি চিনির ব্যবহার করতাম কত, 100, কমিয়ে করে দিতে হবে কত, 96। আর বইয়ে দেখো বলে দিয়েছে চিনির ব্যবহার করি কত, 625, তাহলে কমিয়ে এবার কত গ্রাম করতে হবে। যদি আমি 100 গ্রাম চিনি খেতাম, কমিয়ে 96 করি, তাহলে আমি যদি 625 গ্রাম চিনি খাই, তাহলে কমিয়ে কত করতে হবে। বোঝা গেল? কেউ যদি 625 গ্রাম চিনি খায়, তাহলে তার বাড়িতে চিনির ব্যবহার কতটা কমাতে হবে। বোঝা গেল? তাহলে এখানে আমরা লিখব 625 গ্রাম চিনি আগে খেলে এখন খাবো, এখন তো একটু ব্যবহার কমিয়ে দিতে হবে, তাহলে কতটা ব্যবহার কমাবো আর কি। ঠিক আছে, বোঝা গেল? তাহলে ইনটু আমরা কি লিখবো, 625। এইভাবেই তো আমরা ঐকিক নিয়ম করি, তাই না? তাহলে চলো কাটাকুটি করবো, 25 দিয়ে কাটি। দেখো 25 দিয়ে 100কে ভাগ করলে কত হবে বলো তো, 25 একে 25, 25 দুগুণে 50, 25 তিনে 75, 25 চারে 100। ঠিক আছে, আবার দেখো 25 দিয়ে আমি যদি এই পুরোটাকে ভাগ করি, দেখি তো কত হয়। দেখো আমি যদি 625কে ভাগ করি না 25 দিয়ে, দেখি তো কত হয়। দেখো 25 দুয়ে হবে 50, বিয়োগ করলে কত হবে 12, ওপর থেকে 5 নামবে 125। আবার 25-এর নামটা পড়ি, 25 একে 25, 25 দুগুণে 50, 25 তিনে 75, 25 চারে 100, 25 পাঁচে 125। তাহলে দেখো 25 পাঁচে কত হয় বলো তো, 125। তাহলে দেখো আমরা 25 দিয়ে এটাকে ভাগ করে কত পেলাম, 25 দিয়ে 625কে ভাগ করে পাবো 25। ঠিক আছে, আবার দেখো 4 দিয়ে 4কে ভাগ করলে হবে 1, 4 দিয়ে 96কে ভাগ করলে কত হবে দেখি তো, 96কে আমি দেখো যদি 4 দিয়ে ভাগ করি, 4 দুয়ে 8, 1 16, 4 চারে 16। তাহলে দেখো কত হচ্ছে, হচ্ছে কিন্তু 24। তাহলে এবারে আমরা গুণ করব, কাকে কাকে গুণ করবো, এই দেখো 24 ইন্টু 25কে গুণ করব। ঠিক আছে, তাহলে দেখো 24 ইন্টু 25কে গুণ করি তো, 24 ইন্টু 25কে গুণ করলে দেখি তো কত হয়। 5 চারে কত, 20, শূন্য হাতে রয়েছে 2, 5 দুগুণে 10 আর 2 12, 2 চারে 8, 2 দুগুণে 4, তাহলে 2 আর 8-এ 10-এর শূন্য আবার হাতে রয়েছে 1, তাহলে এখানে হচ্ছে কত, 600। তাহলে দেখো আমরা এখানে অ্যান্সার কত পাচ্ছি কিন্তু 600। তাহলে এখানে আমরা কত লিখবো কিন্তু 600 গ্রাম। ঠিক আছে, তাহলে দেখো আমি আরেকবার ভালো করে বুঝিয়ে বলছি। দেখো বলে দিয়েছে চিনির ব্যবহার 4% যদি কমানো হয়, তার মানে আগে যদি কেউ 100 গ্রাম চিনি খেত, এখন সে খাচ্ছে 96 গ্রাম। তাহলে বইয়ে বলে দিয়েছে যদি কারোর বাড়িতে 625 গ্রাম চিনি খাওয়া হয়, তাহলে তাকেও তো চিনির ব্যবহার কমাতে হবে। তাহলে সে এবার থেকে কত খাবে, 100 যে খেত সে 4 কমিয়ে যদি হয় 96, তাহলে যে 625 গ্রাম খেত, তাহলে এখন সে খাবে কত গ্রাম, 600 গ্রাম। ঠিক আছে, বোঝা গেল আশা করি। তাহলে এখন চিনির ব্যবহার, দেখো আমি এই রাফগুলোকে মুছে দিচ্ছি, তাহলে এখন চিনির ব্যবহার কমে কত হচ্ছে, 600 গ্রাম। আগে যে বাড়িতে 625 গ্রাম চিনি খাওয়া হতো, এখন সেই বাড়ির লোকেরা 600 গ্রাম করে চিনি খাবে। তাহলে দেখো জানতে চাইছে প্রতিদিন কত গ্রাম চিনি ব্যবহার করব। তাহলে চলো এখানে আমরা লিখে দেব যে প্রতিদিন, উত্তর এরকমভাবে লিখবো, হ্যাঁ, প্রতিদিন 600 গ্রাম, প্রতিদিন 600 গ্রাম চিনি ব্যবহার করব, চিনি ব্যবহার করব। ঠিক আছে, তাহলে দেখো প্রত্যেক দিন কতটা করে চিনির ব্যবহার করতে হবে, এবার থেকে কিন্তু 600 গ্রাম করে চিনির ব্যবহার করতে হবে। তাহলে দেখো আগে চিনি খেতাম কত, দেখো আগে চিনি খেতাম যদি 625 গ্রাম, তাহলে এখন চিনি খাবো কত, 600 গ্রাম। তাহলে কতটা ব্যবহার কমিয়ে দিলাম, চিনি খাওয়া কতটা কমিয়ে দিলাম, কত গ্রাম কমিয়ে দিলাম, 25 গ্রাম কমিয়ে দিলাম। সেটাই এবারে অ্যান্সারে লিখতে হবে। দেখো বলে দিয়েছে, এটা আমার একটু মিস হয়ে গেছে, এটা প্রথমে লিখতে হবে। বলে দিয়েছে প্রতিদিন চিনি কত গ্রাম কম ব্যবহার করব। তাহলে এখানে আরেকবার আমরা লিখব প্রতিদিন চিনি কত গ্রাম কম ব্যবহার করব। আগে ব্যবহার করতাম 625 আর এখন করছি কত, 600, বিয়োগ করতে হবে। প্রতিদিন চিনি 25 গ্রাম
কি লিখব, কম ব্যবহার করব, কম ব্যবহার করব। তাহলে এই হয়ে গেল আরেকটা উত্তর। তাহলে এই হয়ে গেল আমাদের কতটা 15 দাগের অঙ্কটা শেষ। ঠিক আছে, তো দেখো এবারে আমরা চলে যাব 16 দাগের অঙ্কে। 16 দাগের অঙ্কে দেখো বলে দিয়েছে অনিলবাবু তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন। যদি অনিলবাবু প্রতি মাসে 1870 টাকা বাড়ি ভাড়া দেন তবে অনিলবাবুর মাসিক আয় কত। দেখো বলে দিয়েছে অনিলবাবু তার আয়ের 22% বাড়ি ভাড়া দেন, অর্থাৎ এই কথাটার মানে কি বলতো, এই যে দেখো বলে দিয়েছে 22% কি বলে দিয়েছে, বাড়ি ভাড়া দেয়, বাড়ি ভাড়া বলে দেখো আমি লিখছি 22% বাড়ি ভাড়া দেয়, তার আয়ের 22% বাড়ি ভাড়া দেয়। তার মানে তার আয়টা যদি হয়, দেখো এখানে পার্সেন্ট আছে মানে কি 100, মানে ওই অনিলবাবুর আয় যদি হয় 100 টাকা, তাহলে অনিলবাবু কত টাকা বাড়ি ভাড়া দেবে, তাহলে ভাড়া দেবে, আমি ভাড়া বলে লিখছি, হ্যাঁ, তাহলে ভাড়া দেবে কত বলো তো, 22 টাকা। বোঝা গেল, এই যে বলেছে না 22% বাড়ি ভাড়া দেয়, তার মানে 22টা বাড়ি ভাড়া, কিন্তু এখানে পার্সেন্ট আছে মানে তার আয় কত, তার ইনকাম কত 100, ইনকাম যদি 100 টাকা হয় তাহলে বাড়ি ভাড়া দেবে কত, 22 টাকা। ঠিক আছে, তাহলে চলো এই কথাটাকে আমরা একটু ঘুরিয়ে লিখব। কেন লিখব, দেখো আমাদের কাছে অ্যান্সারে জানতে চেয়েছে অনিলবাবুর আয় কত, মাসিক আয় কত, যেটা জানতে চেয়েছে আয় তাকে না এই দিকে লিখতে হবে, আর বাড়ি ভাড়াটাকে প্রথমে লিখতে হবে। তাহলে আমরা লিখব এরকমভাবে, বাড়ি ভাড়া কত টাকা, দেখো 22 টাকা হলে, বাড়ি ভাড়া 22 টাকা হলে মাসিক আয়, তার মানে ও মাসে ইনকাম করছে কত, ওই লোকটা যদি 22 টাকা বাড়ি ভাড়া দিচ্ছে মানে এই লোকটা মাসে ইনকাম করছে 100 টাকা। ঠিক আছে, বাড়ি ভাড়া 22 টাকা হলে মাসিক আয় কত টাকা, দেখো মাসিক আয় বলে দিয়েছে 100 টাকা আমরা লিখব। তাহলে ঐকিক নিয়মে যদি আমি করি তাহলে কীরকমভাবে লিখব, বাড়ি ভাড়া 1 টাকা হলে মাসিক আয় কত হবে, 100 বাই এই যে এই 22টাকে না এই নিচে লিখতে হয়। ঠিক আছে, এইবারে তোমরাই আমাকে বলো, বইয়ের মধ্যে কিন্তু বাড়ি ভাড়া বলে দিয়েছে, দেখো বইয়ের মধ্যে না এই যে বাড়ি ভাড়ার পরিমাণটা দেখো আবার বলে দিয়েছে, তোমরা দাগ দেবে, দেখো বলে দিয়েছে ওই লোকটা অনিলবাবু প্রত্যেক মাসে না 1870 টাকা বাড়ি ভাড়া দেয়। তাহলে কেউ যদি 22 টাকা বাড়ি ভাড়া দিচ্ছে মানে ওই লোকটা ইনকাম কত করছে, 100 টাকা, 100 টাকা ইনকাম করছে। তাহলে ওই লোকটা 1870 টাকা বাড়ি ভাড়া দিচ্ছে, তার মানে ওই লোকটা কত টাকা ইনকাম করছে, কেউ যদি 22 টাকা বাড়ি ভাড়া দিচ্ছে মানে 100 টাকা ইনকাম হয় তার, তাহলে কেউ যদি 1870 টাকা বাড়ি ভাড়া দেয় তার মানে ওই লোকটার ইনকাম কত বের করতে হবে, তাই না। তাহলে বাড়ি ভাড়া আরেকটা লোক যদি ভাবো 1870 টাকা দিয়ে থাকে, তাহলে তার মাসিক আয় কত হবে, দেখি যে 1870 টাকা বাড়ি ভাড়া দিচ্ছে সে মাসে কত টাকা ইনকাম করে আমায় দেখতে হবে। তাহলে 1870 টাকাকে আমরা কোথায় লিখবো, এইখানে লিখবো। ঠিক আছে, বোঝা গেল। তাহলে দেখো এবারে আমরা এদের দুজনকে কি দিয়ে কাটবো, 11 দিয়ে। দেখো 11 দিয়ে 22কে ভাগ করলে কত হবে, 2 হবে। আর 11 দিয়ে দেখি তো এই পুরোটাকে ভাগ করলে কত হবে, এই যে 1870কে আমরা যদি ভাগ করি 11 দিয়ে তাহলে দেখো কত হবে, 11 × 11 বিয়োগ করলে 7 ওপর থেকে নামবে 7, 11 7 কত হচ্ছে 77, আর দেখো এই শূন্যটা এখানে বসাচ্ছি, তাহলে দেখো কত হচ্ছে, হচ্ছে কিন্তু 170। ঠিক আছে, নিচে 2 রয়েছে, আবার চলো আমরা 170কে 2 দিয়ে ভাগ করবো, 2 × 1 = 2, 170কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে দেখি তো কত হবে, 170কে আমি যদি 2 দিয়ে ভাগ করি 2 × 8 হবে 16, 1 ওপর থেকে নামবে 0, 2 × 5 = 10, তাহলে কত হচ্ছে 85 হচ্ছে, তাই না। তাহলে দেখো এখানে কি কি পড়ে রয়েছে খুব ভালো করে কিন্তু তোমরা এবারে দেখবে, দেখো কি কি পড়ে রয়েছে। আমি যদি এই রাফগুলোকে মুছে দিই, এই রাফগুলোকে দেখো আমি যদি মুছে দিই তাহলে দেখো কত টাকা পড়ে রয়েছে, এখানে দেখো পড়ে রয়েছে কিন্তু 100, আর এখানে দেখো রয়েছে 85। তাহলে 100 আর 85কে আমরা কি করব, এখানে দেখো গুণ চিহ্ন রয়েছে, তাহলে আমরা গুণ করে দেবো, গুণ করলে কত হবে 8500 টাকা। তার মানে কেউ বাড়ি ভাড়া যখন দিচ্ছে, কেউ দেখো যখন বাড়ি ভাড়া 1870 টাকা দিচ্ছে, তার মানে ওই লোকটা ইনকাম করছে কত প্রত্যেক মাসে, ওই লোকটা প্রত্যেক মাসে ইনকাম করছে কিন্তু 8500 টাকা, মানে 8500 টাকা ইনকাম করছে, তবেই তো সে 1870 টাকা বাড়ি ভাড়া দিতে পারবে, তাই না।
আর কেউ যদি 100 টাকা ইনকাম করে তাহলে সে বাড়ি ভাড়া দেয় কত? 22 টাকা। আর কেউ যদি 8,500 টাকা ইনকাম করে তাহলে সে বাড়ি ভাড়া দেয় কত? 1870 টাকা। চলো আমরা উত্তর লিখবো। জানতে কি চেয়েছে? অনিল বাবুর মাসিক আয় কত? তাহলে এখানে আমরা লিখে দেবো, কি লিখবো? অনিল বাবুর মাসিক আয়, অনিল বাবুর মাসিক আয়, অনিল বাবুর মাসিক আয় কত টাকা? তার মানে আমরা পেলাম 8,500 টাকা। ঠিক আছে, তাহলে এই আমাদের হয়ে গেল অঙ্কটা শেষ। ঠিক আছে।